আমাদের জীবন না হয় যে কোনো রকম ভাবে চলে গেছে, কিন্তু আমাদের ভবিষ্যতে যে ছেলে মেয়ে হবে তাদের জীবন নিয়ে তো একবার ভাবো। ওই জমিটা বাবার পৈতৃক সম্পত্তি, কিন্তু বাবা যদি ওই জমি নিয়ে কোনো মাথা ব্যথা না দেখায় তাহলে আমি আর কি করতে পারি বলো তো? মানলাম মানলাম তোমার কাকু কিষানলাল তোমার বাবার চেয়ে বয়সে বড়, কিন্তু তার ছেলে মুরালি তো তোমার চেয়ে বয়সে ছোট। সেই হিসেবে এই জমি তোমার পাওয়ার কথা। বাবার সঙ্গে এ ব্যাপারে আমি অনেকবার কথা বলবার চেষ্টা করেছি, কিন্তু এ বিষয়ে কোনো আলোচনা করতে তিনি রাজি নন। তোমার বাবার কথা আর কি বলবো, তার জন্য তো তার বড় ভাই দেবদূতের মতো। তোমার কাকুর কথায় তিনি ওঠেন আর বসেন। এই জমির জন্য দু পরিবারের সকলের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে। কত বছর ধরে আমাদের দ্বন্দ্ব লেগেই আছে, কিন্তু তবুও এই জমির ব্যাপারে বাবা আর কাকু কোনো সমাধানে যাচ্ছে না। আমি বারবার বলেছি আমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলবে না। দাদা এখনো বেঁচে আছেন, তিনি যেহেতু কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, তাহলে আমি আর কি বলতে পারবো? গত 40 বছর ধরে এই এক কথাই বলে আসছো। সারা জীবনই দেখলাম শুধু তোমার বড় ভাইয়ের গুণগান করতে আর তার কথা মতো মাথা পেতে মেনে নিতে। কেননা বাবা মা মারা যাবার পর থেকে দাদাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর মৃত্যুর অবধি আমার সাহস হবে না দাদার কথার উপরে কোনো কথা বলবার। তুমি যেটাকে সম্মান ভাবো না, তোমার দাদা সেটাকে তোমার দুর্বলতা ভেবে ব্যবহার করে। কোনো একদিন দেখবে সে কৌশলে পুরো জমি তার ছেলে মুরালির নামে লিখে দিয়েছে, তখন আর আমাদের কোনো কিছুই করার থাকবে না। দাদা যদি তার ছেলের মুরালির নামে জায়গাটা রেখে দেওয়া সঠিক মনে করে তাহলে সেটাই হবে। আর প্রণবের জীবনটার কি হবে একবার ভেবে দেখেছো? ও পড়াশোনা জানা ছেলে, ভালো ভালো চাকরির অভাব হবে না ওর। খুব ভালো, তোমার দাদার ছেলে মুরালি জমির মালিক হয়ে জমিদারি করবে, পায়ের উপর পা তুলে খাবে। আর আমার ছেলেটা কষ্ট করে চাকরি করে 2 টাকা রোজগার করবে, তাই না? জানো তো, তুমি এখন একদম একজন হিংসুটে নারীর মতো কথা বলছো। আমার সন্তানের জীবন নিয়ে ভালো মন্দ ভাবাটা যদি হিংসে হয়ে থাকে তাহলে বেশ বেশ, আমি তাই করছি। আমাদের পাশের বাড়িতে যে কমলাকান্ত নামের এক বুড়ো আছে না, তার ছেলে কিছুদিন আগে বিয়ে করেছে। মানে মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে মোটরসাইকেল দিয়েছে। আমি জানি কমলাকান্ত বাবু ছেলে, সে মোটরসাইকেল নিয়ে এখন ঘুরে গ্রাম দাপিয়ে বেড়ায়। জীবনে এমন একটা মেয়েকে বিয়ে করেছি, আরে মোটরসাইকেল তো দূর, একটা জল খাওয়ার গ্লাসও দেয়নি। এই সবই ভাগ্য রে। এই যে দেখ না, আমাকে দেখ, আমি মাধ্যমিক পাশ করিনি, অথচ এখন আমার মা বাবা আমার জন্য মেয়ে দেখতে গেলে লাখ টাকা যৌতুক দাবি করে, বুঝলি? বাবার জোর করাতে এ বিয়ে করতে বাধ্য হয়েছি। একবার শুধু তার 30 বিঘা জমিটা নিজের নামে করে নেই, এরপর এই বুড়োকে মেরে গুম করে দেবো বেটা। তোর আজ একটু বেশি নেশা হয়ে গেছে। নিজের বাবার নামে কি এসব বলে নাকি? বাবার জন্য টাকাই সব, মা বাবা ভাই বোন এসবের আমার কাছে কোনো মূল্য নেই। এখন কিন্তু আমার তোকে ভয় লাগতে শুরু করেছে। কোনোদিন আবার যেন টাকার জন্য আমাকে মেরে দিস। যদি দেখি ভালো বাড়ির মেয়ে বিয়ে করে মোটা টাকা যৌতুক এনেছিস, তবে ওই যৌতুকের টাকা থেকে অর্ধেক আমাকে ভাগ না দিলে ঠিক মেরে দিতে পারি তোকে। এখন আর আগের মতো পরিবারটাকে সবাইকে বোঝানোর মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই। বয়স বাড়ছে তো, এখন কাউকে বোঝাতে বা সবার অভিযোগ শুনতে খুব ক্লান্ত লাগছে। আমার অবস্থাও ঠিক তোর মতো। বয়সের ভারে এখন আর আগের মতো কারোর সঙ্গে বাগবিতণ্ডা করতে পারি না। এখন তো তুমি আর আমি পৃথিবীতে বেঁচে আছি, ভুল কিছুটা হলেও শান্তি বজায় আছে। যেদিন আমরা পৃথিবীর মায়া ত্যাগ করব, সেদিন এই দুই পরিবারের কি হবে ওপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। যদি ভবিষ্যতে জমির জন্য দুই পরিবারের মধ্যে খুনোখুনি লেগে যায়, তবে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রণব এবং মুরালি একে অপরের নামও শুনতে পারে না, দেখা হলেই ঝগড়া শুরু করে দেয়। ওপরওয়ালা যে কেন মানুষের মনের মধ্যে হিংসে জিনিসটা পোষণ করছে কে জানে। যদি এ পৃথিবীতে হিংসা স্বার্থ সবই না থাকতো, তাহলে পৃথিবীটা স্বর্গের চেয়ে কোনো অংশে কম হতো না। হিংসা বিদ্বেষ আছে বলেই তো এটা পৃথিবী দাদা।
যদি তোমার আর আমার মতো প্রণব এবং মুরালির মধ্যেও ভালো বোঝাপড়া থাকতো তাহলে আজকে এত সমস্যা হতো না। প্রণব দাদাও চাকরি করে সংসারের হাল ধরেছে, আমার ছেলেটা তো আমার রক্ত চুষে খাচ্ছে, ওর মতো ছেলের হাতে কোনো দায়িত্ব তুলে দেওয়া বোকামি। কি এক দুর্ভাগ্য নিয়ে জন্মেছি দেখো। যেসব অলক্ষণের চেহারা না দেখার জন্য প্রার্থনা করি, ঘুরে ফিরে সেসব চেহারাই সামনে পড়ে যায়। যে লোক অলক্ষীর মতো তার বুড়ো বাবার ঘাড়ের উপর চেপে বেকার ঘুরে বেড়ায়, সে আবার আমাকে বলছে অলক্ষণে। বেকার কাকে বললি বে? 2 টাকার চাকরি করিস বলে অহংকার দেখাচ্ছিস, একদম কেটে রেখে দিয়ে যাবো বলে দিচ্ছি। তুই আমাকে কাটবি আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব? এমন অবস্থা করব পুরো গ্রামের চেহারা দেখানোর মুখ থাকবে না। গতকাল বাবা ছিল বলেই কিছু করতে পারিনি, আজ কিন্তু বাবা নেই, মাঝ রাস্তায় খুনোখুনি হয়ে যাবে কিন্তু। তোর মতো লোকের জন্য মানুষ খুন করা কোনো ব্যাপার নয়, কেননা তুই একটা অমানুষ। আজকাল ভালো মানুষের ছদ্মবেশে খুনি বেরিয়েছে এই গ্রামে। দিনে দুপুরে রাস্তাঘাটে মানুষকে মেরে আহত বানিয়ে দেয়। কাকে খুনি বলছিস তুই? আর কোন সাহসে আমার বাড়ির সামনে এসে চেঁচামেচি করছিস? একদম বেশ করছি। তোর স্বামী প্রণব আমার স্বামীকে মেরে আধমরা বানিয়ে দিয়েছে। মানুষটা বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছে না। ওর এই অবস্থার জন্য ওই প্রণব দায়ী। তোকে খুনি না বলে কি বলবো শুনি? মুরালিকে যদি এতই ভালো ভেবে থাকিস তাহলে একবার গিয়ে জিজ্ঞেস করতো এসবের শুরু কে করেছে। ও যদি প্রণবকে উস্কে না দিত তাহলে প্রণব কখনোই ওর গায়ে হাত তুলতো না। হ্যাঁ, প্রণব তো দুধে ধোয়া তুলসী পাতা। ও কখনো ইচ্ছে করে কোনো খারাপ কিছু করতেই পারে না, তাই না? প্রণব যে তোর স্বামীকে একা মেরেছে তা কিন্তু নয়। মুরালিও সুযোগ পেয়ে প্রণবকে অনেক আঘাত করেছে। আর তাছাড়া যেই মুরালি প্রতিদিন নেশা করে এসে তোর গায়ে হাত তোলে তার জন্য তোর দরদ কত। আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আজকেই শেষবারের মতো বলছি, এরপর যদি কখনো তোর স্বামী প্রণব মুরালির কোনো ক্ষতি করার চেষ্টা করে আমরা কিন্তু ছেড়ে দেব না। আমাকে এত জ্ঞান না দিয়ে মুরালিকে গিয়ে সব বোঝা, আর ওকে বল যেন কেউ রাস্তায় বা কোথাও প্রণবকে দেখলে কোনো আজে বাজে কথা না বলে, তাহলে আর এসব ঝামেলা হবে না। উফ মা, আজকে আমার মাথা এমনিতেই গরম আছে, তুমি অযথা কান্নাকাটি করে আমার মাথা আরো গরম করে দিও না তো। কান্নাকাটি করবো না মানে? তুই দেখেছিস তোর ঠোঁট ফুলে কি অবস্থাটা হয়েছে? ওই শয়তানের বাচ্চা মুরালি তোকে মেরে কি অবস্থাটাই না করে দিয়েছে। তুমি আমার অবস্থা দেখে এমন করছো? মুরালিকে তো আমি এমন মার মেরেছি ও বোধহয় বিছানা থেকে উঠতে পারছে না। ওর স্ত্রীর সারদা এসে অনেক হুমকি দিয়ে গেছে শুনলাম। ওই মুরালি মরে যাক বা নরকে যাক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি চিন্তায় আছি তোকে নিয়ে। কতটা রক্ত গেছে বলতো তোর? তুমি আবার কান্নাকাটি করছো মা? এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমি কিন্তু তোমার উপর চিৎকার চেঁচামেচি করতে বাধ্য হব। বেশ, আমি আর কান্নাকাটি করছি না। তোর চেহারার যা অবস্থা হয়েছে, কটা দিন চাকরি থেকে ছুটি নিয়ে নে। এ অবস্থায় দপ্তরে যাওয়া আসা করলে তুই যে আরো বেশি অসুস্থ হয়ে পড়বি বাবা। তুমি তো এমন করছো যেন আমার বড় কোনো সড়ক দুর্ঘটনা হয়েছে। মারবো এক চড়। এসব বাজে কথা আর কখনো যদি বলেছিস না তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। শুধু একটা জমির কারণে এত কিছু হচ্ছে, কখন যে ওই জমিটা আমাদের হবে। তোর বাবা কোনো কাজের নয়। এবার মনে হচ্ছে আমাকে এই কিষানলালের সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করতে হবে। আজকাল মনে হয় তোমার সাহস খুব বেড়ে যাচ্ছে, নাকি 3-4 দিন মার খাওনি বলে মারের স্বাদ ভুলে গেছো? আমি আবার কি করেছি? আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? নাটক করছো? কি দরকার ছিল প্রণবের বাড়ির সামনে গিয়ে এত কাহিনী করে আসবার? আপনাকে মেরে এত খারাপ অবস্থা করে দিয়েছে আর আমি বুঝি চুপচাপ বসে থাকবো?
তাই আমি গিয়ে ওদের বলে এসেছি, যদি আর কখনো আপনার দিকে আঙুল তোলার সাহস করে তাহলে আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। এখন ওরা ভাববে মুরালি দুর্বল, তাই সে নিজের স্ত্রীকে পাঠিয়েছে তার হয়ে কথা বলবার জন্য। আপনাকে মেরেছে তাই আমি তার প্রতিবাদ করেছি। তোমার হয়তো কিছু যায় আসে না, কিন্তু আমার ঠিকই যায় আসে। আমি কি তোমাকে বলেছিলাম নাকি আমার জন্য যে ওদের সঙ্গে লড়াই করতে? অনুমতি নিয়ে গেছিলাম আর। নিজের স্বামীর ভালোর জন্য প্রতিবাদ করতে যেতে আবার কারোর অনুমতি নিতে হয় বুঝি? এসব নাটকীয় সংলাপ আমাকে দিয়ে কাজ হবে না। এরপর থেকে যদি আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে এক পাও রেখেছো, তোমার ঠ্যাং ভেঙে নদীতে ভাসিয়ে দেব। বেশ, আজকের পর থেকে আমি আর আপনার হয়ে কোনো কথা বলবো না। বিয়ের সময় একটা ফুটো করে দিতে পারোনি, আমার জন্য একেবারে প্রেম উতলে পড়ছে যত সব ঢং। বিশেষ কোনো দরকার না থাকলে তুমি এখান থেকে উঠে যেতে পারো। আমায় কিছুক্ষণ একা থাকতে দাও। বাবা, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? তুমি তো এমন করছো যেন এখানে সব দোষী আমার, মুরালির কোনো দোষ নেই। কার দোষ আছে কার দোষ নেই ব্যাপার সেটা নয়, সবচেয়ে বড় বিষয় হলো তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি। কিন্তু এসবের শুরু মুরালি করেছে। আমি তো নিজের মতো ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরছিলাম, ও আমার খোঁচা মেরে কথা বলা শুরু করেছিল। ও তোমাকে খোঁচা মেরে কথা বলেছে তাই তুমিও ওর উপর ক্ষিপ্ত হয়ে ওকে মারতে শুরু করলে। তাহলে তোমার আর ওর মধ্যে পার্থক্য রইল কোথায়? ও আমাকে এতটাই খেপিয়ে দিয়েছিল যে তখন আর আমার মাথায় কোনো বোধ বুদ্ধি কাজ করছিল না। কিন্তু প্রথমে মুরালি আমার গায়ে হাত তোলে। এমনিতেই দুই পরিবারের দ্বন্দ্ব শেষ হচ্ছে না, এর মধ্যে যদি কিষানলাল দাদাও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তার জন্য তুমি দায়ী থাকবে। আমি এখন কি করতে পারি? কি করলে তুমি আমাকে ক্ষমা করবে সেটাই বলো। তাহলে গিয়ে মুরালির কাছে ক্ষমা চেয়ে এসো, তাহলেই আমি তোমাকে ক্ষমা করতে পারবো। বাহ, শুধুমাত্র নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য তুমি তোমার ছেলেকে বিনা দোষে মাথা নত করতে বলছো? ক্ষমা করো বাবা, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। দাদা, আমার ছেলে প্রণব যা কিছু করেছে সব কিছুর জন্য আমি খুবই অনুতপ্ত। বিশ্বাস করো, আমি অনেকবার ওকে বলেছি মুরালির কাছে গিয়ে ক্ষমা চাইতে। ভুল করেছিস তুই। প্রণবকে কেন ক্ষমা চাইতে বলছিস? প্রণব মুরালির বড়, আর তাই অপমানটা যেহেতু মুরালির দিক থেকে এসেছে, আমি মনে করি প্রণব একদম উচিত কাজ করেছে। কিন্তু তবুও গায়ে হাত তোলাটা তো কোনো সমাধান নয়। গ্রামের লোকেরা নানান কথা বলে বেড়াচ্ছে। যেহেতু একটা জমির জন্য এত কিছু হচ্ছে, আমার মনে হয় এই নিয়ে এবার আমাদের একটা সমাধানে যাওয়া উচিত। আমরা তো 2 বছর আগে চেয়েছিলাম সমান ভাগে দু পরিবারের মধ্যে জমি ভাগ করে দিতে, কিন্তু কেউ তো মেনে নেয়নি। সবাই ওই জমির একক মালিকানা চায়। বেশ, সবাই যেটা চায় সেটাই হবে। আমার মাথায় একটা পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন করবার সময় এসে গেছে। নিজেদের পূর্বপুরুষদের সম্পত্তি পাওয়ার জন্য এখন আবার প্রতিযোগিতায় নামতে হবে আমাদের? আমাদের ইচ্ছে ছিল 2 পরিবারের মধ্যে সমান ভাগে জমি ভাগ করে দেওয়া, কিন্তু তোমরা কেউই সে প্রস্তাবে রাজি হওনি। তাই যেহেতু জমিটা তোমরা এককভাবে পেতে চাও, সেক্ষেত্রে এই শর্ত তোমাদের মানতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু আমাদের মধ্যে কেমন প্রতিযোগিতা হবে সে কথাই তো এখনো বলা হলো না। 2 পরিবারকে বিরিয়ানি রান্না করতে হবে। বিরিয়ানি? এটা আবার কেমন প্রতিযোগিতা? আমরা চাইলে আরো কঠিন কোনো প্রতিযোগিতা তোমাদের সামনে রাখতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে খুব সহজ একটা জিনিস বেছে নিয়েছি। এবার তোমাদের রান্না করা বিরিয়ানির সিদ্ধান্ত নেবে কে ও জমির মালিকানা পাবে। তার মানে যে পরিবারের বিরিয়ানি রান্না সবচেয়ে সুস্বাদু হবে সেই পরিবার জমির মালিকানা পাবে? একদমই তাই। আর যে পরিবার ছাড়বে তারা এ বিষয়ে কোনো আপত্তি করতে পারবে না। যদি এই শর্ত তোমরা মেনে নিতে পারো, তাহলে এত বছরের সব ঝামেলার সমাধান হয়ে যাবে। যদি এই শর্তে আমরা রাজি হয়ে যাই, তাহলে জমির মালিকানা পাওয়া একদমই সহজ ব্যাপার হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা একটু কেমন যেন লাগছে। আমরা শর্ত মেনে নিতে রাজি আছি, আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ, বিরিয়ানি রান্না করতে হবে, সে আর এমন কি ব্যাপার। যদি ওরা শর্ত মেনে নিতে পারে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। হোক প্রতিযোগিতা।
সকালে যখন থেকে প্রতিযোগিতার কথা উঠেছে তখন থেকে আপনাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে মা। কেননা আমার এই শর্ত একেবারেই পছন্দ হয়নি। আমার মন বলছে কোনো একটা বড় বিপদ আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। একটা জমির জন্য যেভাবে দুই পরিবারের লোকেদের মধ্যে মারামারি খুনোখুনি চলছে, সব মিলিয়ে বাবা আর কাকাবাবু বাধ্য হয়েছে এমন একটা সিদ্ধান্ত নিতে। তোমার কি মনে হয় বলো তো, যদি কোনো এক পরিবার জেতে অন্য পরিবার সব নিয়ম অনুযায়ী চুপ করে থাকবে? আমার তো মনে হচ্ছে এই প্রতিযোগিতার পর সকলের মধ্যে ষড়যন্ত্রের মনোভাব আরো বেশি বেড়ে যাবে, সবার মধ্যে ভুল বোঝাবুঝি আর দ্বন্দ্বের মাত্রা বেড়ে যাবে। একদম একদম সেটাই হবে। হঠাৎ করে কিভাবে যে তাদের মাথায় এমন উদ্ভট বুদ্ধি এলো কে জানে। মুরালি খুবই ধূর্ত একটা ছেলে, ওর মাথায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলাফেরা করে। এ শর্তে এত সহজে রাজি হয়ে যাওয়ার পেছনে ওর কোনো না কোনো মতলব আছে। আপনি এখন একটু বেশি দুশ্চিন্তা করছেন মা। যেহেতু সবাই এই সব শর্ত মেনে নিয়েছে, এখন আমাদের না চাইতেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। সব কিছু বাদ, আমার সব চিন্তার কেন্দ্রবিন্দুগুলো হলো আমার ছেলে প্রণব। যদি জায়গা জমির বিবাদের কারণে ওর কোনো ক্ষতি হয়, এই ভয়ে আমি কিছুই চিন্তা করতে পারছি না। কাল সকালে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আপনি আর আমি মিলে পুজো করে আসব, তাহলে দেখবেন সব চিন্তার অবসান হয়ে যাবে। তোর সঙ্গে বাজে কথা বলে সময় নষ্ট করবার ইচ্ছে আমার নেই। কালকে প্রতিযোগিতাতেই প্রমাণ হয়ে যাবে কে ওই জমির আসল দাবিদার। সেটা তো হবেই। একবার শুধু মালিকানা পেয়ে যাই, তারপর যদি তোকে আমার চাকর না বানিয়ে ঘুরিয়েছি না, তাহলে আমার নাম না মুরালি নয়। কে কার চাকর হবে, কে কাকে ঘোরাবে সেটা সময় বলে দেবে। আমার পত্রা ছাড়, আমি কোনো বাঘ বিতণ্ডায় জড়াতে চাই না। পালাতে চাইছিস? তুই তো এখন থেকেই ভয় পেয়ে গেছিস। তুই আর কি প্রতিযোগিতা করবি? তোর যত ঠাট্টা তামাশা করবার আছে তুই করে নে, কেননা কালকে শেষ হাসিটা আমি হাসবো। তুই শুধু বড় বড় কথাই বলতে পারিস, সেগুলোকে কাজের মাধ্যমে করে দেখাতে পারিস না। কালকে যখন প্রতিযোগিতায় জিতে তোর সামনে জমির মালিকানা পাবো, তখন তোর এত বড় বড় কথার কোনো দাম থাকবে না। আজকে তুই যত চেষ্টা করবার করে নে, আমি ক্ষিপ্ত হব না। একবার তোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে অনেক বড় ভুল করেছি। এরপর থেকে বাবা আর আমার সাথে কথা বলেনি, সে একই ভুল আমি আজকে করব না। আমারও ইচ্ছে নেই তোর সঙ্গে ফালতু ঝামেলায় জড়ানোর। এখন আমার পুরো মনোযোগ কালকের প্রতিযোগিতা ঘিরে। ভালোভাবে প্রস্তুতি নে, বাকি যা কথা হবে সব কালকে প্রতিযোগিতার পর হবে। কালকে প্রতিযোগিতার পর তুই আর কোনো কথা বলবার মতো পরিস্থিতিতে থাকবি না। কত বছর পর এই পরিবারের সব মানুষকে একসঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখছি, কিন্তু যদি এটা কোনো প্রতিযোগিতা না হয়ে পারিবারিক ভোজন হতো তাহলে কত ভালো হতো। এসব আমাদের জন্য স্বপ্নের মতো। আমি বুঝে গেছি আমরা যতই চেষ্টা করি আমাদের পরিবার আর কখনো এক হবে না। দাদা, যে কোনো এক পরিবার জিতলে অন্য পরিবারের কি হবে তুমি ভেবে দেখেছো? প্রণব যথেষ্ট দায়িত্ববান ছেলে, আমিও চাই ওই জমির মালিকানা প্রণব পাক। এখন প্রণবের ওই কাঁটাওয়ালা বিরিয়ানি খেয়ে বাবার পিতাম্বর কাকু দুজনেই রেগে যাবে, আর মালিকানা হবে আমার। আমি তো এটাই বুঝতে পারছি না, বিরিয়ানিতে মাছের কাঁটা এলো কি করে? আমার তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমনটা করেছে, কিন্তু আজ কত বড় সর্বনাশ হয়ে গেল বলো তো। তুই কি বলতে চাইছিস? আমরা তোদের বিরিয়ানিতে কাঁটা মিশিয়ে দিয়েছি? বাবার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আমরা দায়ী? আমার তো মনে হচ্ছে তোরাই ইচ্ছে করে বাবাকে মেরে ফেলার জন্য এইসব করেছিস, যেন জমিটা তোরা হাতিয়ে নিতে পারিস। চুপ করো তোমরা, আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করছি, এবার তোমরা থামো। তোমাদের হিংসে, ঝগড়া আর স্বার্থ হাসিলের লোভ আজকে আমার ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দিল, কিন্তু এখন তোমরা সেই জমি নিয়ে পড়ে আছো। ওগো তুমি নিজেকে একটু সামলাও। কিন্তু আমার প্রশ্ন হলো, বিরিয়ানির মধ্যে অত বড় বড় মাছের কাঁটা এলো কি করে? আমি জানি বিরিয়ানিতে মাছের কাঁটা কি করে এসেছে। বাবা ভানু, তুই এখানে কি করছিস? বাবা ভানু, আর কাঁটা কি করে এলো সে কথা তুই জানবি কি করে? মানে তুই কি সেখানে ছিলিস নাকি? বাজে বকছিস?
আমি কোনো বাজে কথা বলছি না। প্রণব দাদার রান্না করা বিরিয়ানিতে কাঁটা আমি মিশিয়েছিলাম, কিন্তু যখন জানতে পারলাম আমার এই ভুলের কারণে কিষানলাল কাকু জীবন হারিয়েছে, তখন আর নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। তাই তুমি কিন্তু কেন, কি ক্ষতি করেছিলাম আমরা তোমার, কেন এমনটা করলে? আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু এটা আমার একটা একার দোষ নেই। মুরালি টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে এসব করিয়েছে। তুই এসব কি যাতা বলছিস? তুই আমার বন্ধু হয়ে আমার ব্যাপারে মিথ্যে কথা বলছিস? সবাই বিশ্বাস করুন, আমার বলা একটি কথাও মিথ্যে নয়। পুরো ঘটনায় মুরালি আমার সমান দোষী। আমি অনেক বড় পাপ করে ফেলেছি।